জাত গণনা নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্তরের বিজেপি নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন কিংবা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি তার মতন করে যখন বক্তব্য রাখছিলেন তার কিছুক্ষণ আগে কংগ্রেসের তরফে বিভিন্ন ডিপার্টমেন্টের কংগ্রেসের ডিপার্টমেন্টের তরফে চেয়ারম্যানরা সাংবাদিক সম্মেলন করে বিষয়েও মতামত দিয়েছিলেন। পরপর কয়েকটি মতামত নিয়ে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে আপনাদের মতন করে মতামত দেবেন। জাত গণনার পক্ষে আপনি আছেন কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ কিনা এবং সেটা করা উচিত কিনা, কিভাবে করা উচিত, কি ফর্মুলায় করা উচিত, সত্যি সত্যি তা প্রকাশ করা হবে কিনা, আপনি তাকে সমর্থন করার শুধু বিষয় নয়, তা যদি সত্যি সত্যি হয় আপনি তাকে কিভাবে বাস্তবায়িত করতে চান ইত্যাদি নিয়ে বোধ হয় আপনার বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সেদিক থেকে আজকের বিষয়বস্তু হিসাবে এই বিষয়টি রেখেছি। কংগ্রেস বলছে কংগ্রেসের চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, আর বিজেপি বলছে আন্তরিকতায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সেদিক থেকে বলছি জাত গণনা কংগ্রেসের চাপ, বিজেপির আন্তরিকতায় চর্চা। আপনাদের প্রত্যেককে নিয়ে আজকের বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা প্রত্যেকে কথা বলবেন। শুরুতে আরো একবার অনুরোধ, প্রতিদিনের মতন কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং অবশ্যই যখন আপনি আমার সঙ্গে কথা বলা শুরু করে দেবেন, আপনার বক্তব্য শুরু করবেন, ঠিক ততক্ষণ সময় আপনি নেবেন যে সময়টা মূল বক্তব্যটা আপনি রাখতে পারেন, তবে বেশি সময় নেবেন না, সেটা অনুরোধ। আর যখন আমার সঙ্গে কথা শুরু করবেন ঠিক তখন আপনি মনে রাখবেন আপনার কথা প্রত্যেকে শুনছেন। কিছুটা বলার পর আপনি আবার বলবেন যে হ্যাঁ বলছি, শুনছেন কি নাই, তাদের কিছু দরকার নেই। আর আপনি যখন কথা বলা শুরুই করে দিলেন, সুতরাং মনে রাখবেন কোনো প্রযুক্তিগত ত্রুটি ছাড়া আপনার কথাকে আমরা কেটে দেওয়া বা আপনার কথাকে বন্ধ করে দেওয়া এই ধরনের কোনো অভিপ্রায়, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের নেই। আপনাদের মধ্যে কয়েকজন আছেন প্রতিদিন এই বিষয়টাকে বারবার বলেন যে আপনার কথাকে ফোন কেটে দেওয়া হয়েছে, এমন কোনো বিষয় নয়। আপনি কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। বারবার আপনি আমাকে বলতে হবে না শোনা যাচ্ছে কিনা বা আপনার বক্তব্য যদি আমি শুনতে পাই, অবশ্যই প্রত্যেকে শুনতে পাবেন। এই প্রযুক্তিটা আমাদের কাছে আছে এবং সে প্রযুক্তিগত ত্রুটি ছাড়া বাকি কোনো দিক থেকে আপনার বক্তব্যকে অগ্রাহ্য করে আপনার বক্তব্যকে গুরুত্ব না দেওয়া আমাদের কোনো উদ্দেশ্য নয়। এই অনুরোধটুকু রইল, যারা লাইভ অনুষ্ঠানে বারবার এই বিষয়গুলো বলতে চান তাদের উদ্দেশ্যে বললাম। সবার উদ্দেশ্যে বলছি, মূল বক্তব্যে কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, সবাইকে কথা বলার সুযোগ করে দেবেন। তার পাশাপাশি আজকের নেতৃত্বের বক্তব্য আমরা শুনবো বিজেপি এবং কংগ্রেস মূলত সাংবাদিক সম্মেলন করে জাত গণনা বিষয়ে তাদের মতামত দিয়েছেন। আমরা তাদের বক্তব্যগুলো শুনি, আপনাদের প্রত্যেকের কথাগুলো শুনবো। জাতিগত জনগণনা এবং সংবিধানে যে 50% যে আমাদের একটা উপরে সংরক্ষণ করা যাবে না, এই দুটো ডিমান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এবং আমরা কংগ্রেসের সংগঠন হিসেবে আমরা এই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এআইসিসি আহমেদাবাদ সম্মেলনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে, এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম দুটো প্রস্তাব হচ্ছে যে জাত ভিত্তিক জনগণনা এবং সংবিধানের যে সিলিং পদ্ধতি সেটা সরিয়ে সংরক্ষণের পদ্ধতিটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ সিলিং পদ্ধতিটা সরিয়ে দেওয়া। এই দুটো প্রস্তাব আমাদের আহমেদাবাদ 9 এপ্রিল যে আমাদের কংগ্রেসের যে এআইসিসি সম্মেলন ছিল সেখানে গৃহীত হয়েছে। এর আগে থেকে আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় রাহুলজি দীর্ঘদিন ধরে সেই ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রার মাধ্যমে ভারতবর্ষের মানুষের কাছে এই যে দাবিগুলো, অর্থাৎ এই যে জাতিভিত্তিক জনগণনা, এই দাবি এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সেই কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, গুজরাট থেকে অরুণাচল, সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে উনি ঘুরিয়ে বেড়েছেন এবং ভারতবর্ষের মানুষকে সচেতন করেছেন। এতে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দাবি নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা গণ আন্দোলনের সূচনা হয়েছে। আমরা দেখি এই আন্দোলনকে সামনে রেখে 2024 যে লোকসভা নির্বাচন, সেখানেও আপনারা দেখেছেন আমাদের দল এবং ইন্ডিয়া যে জোট, এই জোটের পক্ষ থেকে এই দুটো দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার অভিযান করেছিল।
আপনারা দেখেছেন, হয়তো আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি এককভাবে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে। সেটা ভারতবর্ষের মানুষ তাদেরকে সেই রায় তাদেরকে দেয়নি। তাই আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের নেতা রাহুলজি ভারতবর্ষের পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যা ইচ্ছে তা করতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা। এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের যে সংবিধানের যে 50% সিলিং পদ্ধতি, এই দুটো দাবি আমরা সরানোর জন্য যতটুকু আমাদের যেতে হয়, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আমরা ঠিক ততটুকুই যাব। আপনারা দেখেন যে গত অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম, আমাদের ওবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা বাজে আনুমানিক তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে। একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস, সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেরিতে হলো, যেই দল মনু সংস্কৃতিতে বিশ্বাস করে, যেই দল মনু সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে, সেই দলের মধ্যে দেরিতে হলো বোধোদয় হয়েছে, সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি, যেই পরিশ্রম করেছেন, কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে যেই পরিশ্রম করেছেন, সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাত ভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি তুলে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আবার করবেন, করে যাচ্ছেন। এর জন্য আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম নমস্কার আমাদের যতটুকু আছে অন্তরের রক্তস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি রাহুলজিকে। এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর সরকার যাতে ঘোষণা করে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট সেন্সাস যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি এবং আমরা সেনদৃষ্টি রাখছি কোনো অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে আর বঞ্চিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে আর লাঞ্ছিত করতে না পারে, এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, এই যে নিচু অংশের মানুষগুলো আমরা যারা আছি এসটি, এসসি, ওবিসি, তাদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদা একটা নজর রাখ। কাস্ট সেন্সাস করবেন বলে ঘোষণা দিয়েছেন, আমরা ওনার কাস্ট সেন্সাসকে সাধুবাদ জানাই। কিন্তু প্রথমেই আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের আপামর তফসিল জাতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা রাহুল গান্ধীকে। আপনারা জানেন গত 10 বছর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি অবিরাম লড়াই সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনার দাবি ছিল আপনারা শাসক গোষ্ঠী অবিলম্বে কাস্ট সেন্সাস করেন এবং মানুষের সামনে প্রত্যেকটা জাতের তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি, মাইনরিটি মানুষের যে অধিকার তার জনসংখ্যা অনুযায়ী তার সংরক্ষণ করতে হবে। এই দাবি নিয়ে উনি লাগাতার অবিরাম গত 10 বছর ধরে পার্লামেন্টের ভেতরে উনি লড়াই সংগ্রাম করে আসছেন এবং বাইরে করে আসছেন। সেই রাহুল গান্ধীর অনুপ্রেরণায় আমরাও ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে আমরা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি প্রত্যেকটা বিভাগ মিলে কংগ্রেসের প্রত্যেকটি সংগঠন
আমরা এই দাবিকে সামনে রেখে লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন পার্লামেন্টে ওনারা রাহুল গান্ধীকে নানানভাবে ক্রিটিসাইজ করেন, পার্লামেন্টে ওনারা ঠাট্টাহাসিতে পরিণত করেন, তখন বড় আমাদের দুঃখ হয়। সেই দিন পার্লামেন্টের ভেতর রাহুল গান্ধী বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যতই আমাকে ঠাট্টা করুন, করুন, আমি কথা দিচ্ছি এই পার্লামেন্টের ভেতরেই কংগ্রেস জনগণনা বিল পাস করবে, জাতি জনগণনা পাস করবে। কিন্তু যা হোক, জাতি জনগণনার অর্ডার গত পরশুদিন প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি 1951 সালে প্রথম কাস্ট সেন্সাস হয়, এটা নিয়মই হচ্ছে গত 10 বছর পর পর সেটাকে কাস্ট সেন্সাস করতে হয়। কিন্তু 2021 সালে উনি করোনার বাহানা করে উনি কাস্ট সেন্সাস করেননি, যার ফলে বারবার পার্লামেন্টের ভিতরে বাইরে রাহুল গান্ধী এবং কংগ্রেস দল, বিরোধী দল এটা নিয়ে তুলপাড় আন্দোলন চালিয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে কাস্ট সেন্সাস করে উনি হেডলাইন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি তো হেডলাইন দিয়েছেন যে গত পরশুদিন কাস্ট সেন্সাস হবে, কিন্তু ডেডলাইন তো আপনি দেন নাই। কবে হবে? আমার পূর্ববর্তী ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন বাবু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনি ডেডলাইন আগে দিন, কবে আপনি এইগুলি করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি পয়েন্ট আপনি এখানে নিয়ে আসবেন। আপনি মহিলা বিলের সময় এইগুলি কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কই কোন তো রিজার্ভেশনের কোন ফর্মুলা এখনো বাইর করেননি। 8,250 কোটি টাকা লাগবে 2021 কাজে করা যাবে না, কিন্তু আজকে দেখা গেছে আপনি সেন্সাস অফিসে মাত্র প্রায় 400 কোটি টাকার মতো দিয়েছেন। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে তো কাস্ট সেন্সাস ভালোভাবে হবে না। আপনাকে বাজেট বরাদ্দ যে করেছেন এই টাকায় হবে না, আপনাকে বিস্তারিতভাবে প্রতিটা পয়েন্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা লোক লাগিয়ে সবকিছু করতে হলে কমসে কম 10,000 কোটি টাকার প্রয়োজন। তো আপনি এইগুলি বরাদ্দ করুন এবং ডেডলাইন দিন কবে করবেন আপনি, এবং সবগুলি পয়েন্ট আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে SC ST OBC মাইনরিটির যে দাবি আছে সেই দাবিগুলো আপনাকে পূরণ করতে হবে। এই পয়েন্টগুলি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা ফরম্যাট আপনি ভারতবর্ষের মধ্যে জনগণের সামনে তুলে ধরুন। না হলে এইভাবে আপনার এই জুমলাবাজি, দিনের পর দিন আপনি জুমলাবাজি করে আসছেন। আপনার প্রত্যেকটা ঘটনা, ভারতবর্ষের যে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলি, যে দাবিগুলি মানুষের আপামর জনসাধারণ সেইগুলি ডাইভার্ট করার জন্য আপনি একটা না একটা ফন্দি আটেন। কাজে আগামী দিন আপনার এই ফন্দি থাকবে না। আমরা কংগ্রেসীরা রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং সেই দাবিগুলি আমাদের আর যতগুলো দাবি আছে সেইগুলি আমরা ভারতবর্ষের মানুষের জন্য প্রতিষ্ঠা করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। বিজেপির ক্রোনোলজিক্যাল হিস্ট্রিটা দেখা যায়, তারা অ্যাকচুয়ালি মন্ডলের যে সঠিক কাজ, সঠিক সমর্থন কিন্তু তারা করেনি। সেজন্য মন্ডল কমিশনের রিপোর্ট যে সেন্সাস করবে ঠিক আছে, কিন্তু আমাদের যে আন্দোলন চালিয়ে যাব যেন এটা ইমপ্লিমেন্ট করে। যার তুলনাকে কেন্দ্র করে দীর্ঘদিন লড়াই, সেই লড়াই আজকে সাকসেস হয়েছে। নরেন্দ্র মোদীজি আজকে ঘোষণা করতে হয়েছে, এর জন্য রাহুলজিকে এবং খার্গেজিকে অসংখ্য ধন্যবাদ। সেটা শুধু একটা কথা বলতে হবে যে এটার ক্রাইটেরিয়া কি হবে, কতদিনের মধ্যে কমপ্লিট করা, নমস্কার, কে বলছেন, কি কি থাকবে, এই বিষয়টা। দেখুন, এই জাতি গণনা আরো আগেই করার দরকার ছিল। যে সমস্ত জাতি গোষ্ঠী পেছনে পড়ে আছে তারারে ডেভেলপমেন্ট করার জন্য জাতি গণনার অত্যন্ত প্রয়োজন। ভারতবর্ষের যে সিট গুলা রিজার্ভেশন আছে, জাতিভিত্তিক ভাগ করে যদি তার সিট বন্টন করা হয় বিধানসভায়, লোকসভায়, সেই জাতিগোষ্ঠী ডেভেলপমেন্ট হইব। সেইটা আমাদের মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু আসলে চায় না। এখন নরেন্দ্র মোদী সরকার না, এখন হলে NDA সরকার দিকে, কিন্তু তাও রাজনীতি, কিন্তু কবে থেকে করা হবে, কবে তার ঘোষণা হবে তা কিন্তু এখনো ব্যাখ্যা দেয় না। আমরা মনে করি অন্তরকে অবিলম্বে জাতি গণনা কইরা তার ব্যাখ্যা দিয়া, তার যে রিজার্ভেশন কইরা
আন্তরিক ভারতবর্ষের জনগণের, সাধারণ জনগণের উপকারে আসুক, এটি আমরা চাই। কারণ তারা কথা তো, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কথা তো আমরা সাধারণ মানুষ আর বিশ্বাস করতে পারি না, কারণ উনি বিশ্বাসযোগ্য কথা বলে না। এক সময় বলছিল 2 কোটি লোকের চাকরি হবে, 15 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে আইব, কিন্তু এটিও তো আইসেন না। যদি আর এখন যে জাতি গণনা করিয়া তাকে কবে রিপোর্ট পেশ করবো, তার কোনো লিখিতভাবে কোনো ব্যাখ্যা নাই। আইনের কথাটা তো বিশ্বাসযোগ্যের মধ্যে আসে না। এখন আপাতত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাতে রাখার জন্য তাই একটা ভক্তাবাজি করছে। এটা আমাদের বিরোধী যারা আছে, ইন্ডিয়া জোট বিপদভাবে আন্দোলন করার দরকার আছে, এতটুকুই বলার। এই বিষয়টা উনি সঠিকভাবে ক্যাবিনেটে ঘোষণা করে নাই, অতি সত্ত্বর ঘোষণা করার আমি প্রদেশ আদিবাসী কংগ্রেস তরফ থেকে এই দাবি দেশের স্বাধীন হওয়ার পর একটা দেশের মধ্যে কে মাইনরিটি কে মেজরিটি, এগুলি কোনো সাংবিধানিক ভাষা উন্নত যত দেশ আছে সেই দেশে এগুলো হয় না। কিন্তু আপনারা সুইডেন, বেলজিয়াম যে দেশে যান না কেন, কিন্তু আমাদের দেশে মাইনরিটি করে আমাদেরকে দেখা হচ্ছে। কিন্তু তাও সাচার কমিশনের যে রিপোর্ট বেরিয়েছিল, রাজেন্দ্র সিং সাচার এবং দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে দিয়ে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, তখন তিনি একটি তদন্ত কমিশন করে ভারতবর্ষে একটি কমিশন করেছিলেন, সেই সাচার কমিশন রিপোর্ট। সেই সাচার কমিশন রিপোর্ট বলে জনসংখ্যার আনুপাতিক হারে সবাইকে তার চাকরি বাকরি দিতে হবে, তার নেতৃত্ব দিতে হবে এবং তার যতটুকু ন্যায্য অধিকার প্রাপ্য আছে সে অধিকারটা দিতে হবে, সেই সাচার কমিশনের মধ্যে উল্লেখ আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে জাতি গণনা না হলে তাহলে আমরা 80 কতজন সেটা কি করে হবে? ভারতবর্ষে কিন্তু পশু গণনা হয়, ভারতবর্ষে কিন্তু তোমার মার্কেটের মধ্যে যে কতগুলি পশু ঘোরাফেরা করে এগুলি পর্যন্ত ভারত গভর্নমেন্টের সেন্সাসের রেকর্ড আছে, একটা শহরের উপরে কতগুলি পশু হাঁটা হাঁটি। কিন্তু মানুষের জনসংখ্যাটা বলতে এত ব্যস্ততা। এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি এই সমস্ত ডিপার্টমেন্টের লোকগুলিকে একটা বিশেষ বর্ণবাদী একটা গোত্র আজীবন শাসন করে যাচ্ছে। যেমন ভারতবর্ষের যতগুলি টিভি চ্যানেল আছে, টিভি চ্যানেলের 93% লোক বর্ণবাদী শ্রেণীগরের লোকগুলি তারা হস্টের ভূমিকায় অবলম্বন করছে। দিল্লির যত চ্যানেল আছে এইভাবে আইএস অফিসার, আইপিএস অফিসার, টিসিএস অফিসার, টিপিএসসি অফিসার সবগুলি যেন একটা শ্রেণী ভূগোল থেকে ভোগ করে নিচ্ছে। সংখ্যায় কিন্তু তারা বেশি না। যারা সংখ্যায় বেশি এসটি, এসসি, ওবিসি, মাইনরিটিরা, তাদেরকে বঞ্চিত করে ভারতবর্ষে শাসন কার্য চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি এগুলি তার ফয়দার ওঠার জন্য এগুলি করে যাচ্ছে। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যেভাবে জনসংখ্যার যে একটা সুনির্দিষ্ট গণনা, সেই গণনা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। মোদী সাহেব তিনি কিছুদিন আগে কাশ্মীর থেকে মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি বিহারের নীতিশ কুমারকে হাত করার জন্য সেন্সাসের ঘোষণা তিনি দিয়েছেন। আদৌ তিনি করবেন কিনা এটা আমাদের একটা সন্দেহ আছে, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব। সেন্সাস হতেই হবে ভারতবর্ষে, প্রত্যেক জনগোষ্ঠী যেন তার নির্দিষ্ট অধিকার খুঁজে বের করে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। এপ্রিল যে অতর্কিত যে উগ্রপন্থার দ্বারা পেহেলগাঁওয়ে ভারতীয় যারা আমাদের টুরিস্টরা রয়েছে, পর্যটকরা রয়েছেন, তাদের নিহত করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা মন্ত্রী সভার সদস্যরা রয়েছেন দেখেছেন যে এই বিষয়টাকে কোন রকম দুর্বল চিত্তে দেখা হচ্ছে না। পরবর্তী পদক্ষেপ যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে পাকিস্তানের সঙ্গে যা যা করণীয় সেই কাজগুলি ওনারা করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে এই যারা উগ্রপন্থার সঙ্গে জড়িত, ভারত কোন সময় মোদীজির নেতৃত্বে বিগত দিনে আমরা দেখেছি তার প্রতিশোধ নেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এরও প্রতিশোধ নেওয়া হবে, তার জন্য বিরাট পদক্ষেপ, যা পদক্ষেপ। আরেকটা ঘোষণাজনক কথা বলতে হিন্দু রাষ্ট্র একটা আমাদের ভারতবর্ষকে স্বীকৃতি, আমরা যে জন্য তাদেরকে যেহেতু আমরা ভারতবাসী, আমাদের হিন্দু রাষ্ট্র যদি ঘোষণাটা দিতে যুদ্ধের আগে যুদ্ধ হবে হবে, পাকিস্তান যুদ্ধ যায় আর নাই যায়, ঘোষণাটা দিয়ে দিতে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র একটা স্বীকৃতি পায়। জাতি গণনা হোক,
যাই হোক, হিন্দু রাষ্ট্র হিসেবে স্থাপনে ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র করতে হবে, সেটা ঘোষণা দিয়েছে। কার্যকরী প্রভাব না হবে কিছু কম করতাম, ঘোষণাটা দিয়ে দিলে সবাই মনে একটু শান্তি দেবে। হ্যাঁ, রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিসেবে ভারত সেজন্য ঘোষণা যদি জন্য বিরাট পদক্ষেপ নেওয়ার সেটা করছেন। সর্বদলীয় বৈঠকও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন। আমাদের অমিত শাহজি, রাজনাথ সিংজি ওনারা সর্বদলীয় বৈঠক করেছেন এবং সমস্ত রাজনৈতিক দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই উগ্রপন্থার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছে, নিন্দা জানিয়েছে এবং আগামী দিন যে আমাদের যে পদক্ষেপ, নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রী তার প্রতিশোধ নেবেন, সেটা পরিষ্কার হয়ে গেছে। দ্বিতীয়ত, যেটা আপনি বলছেন যে এই কাস্টিজম সেন্সাসের বিরোধিতা করেছে বিহারে, আমরা যদি দেখি বিহারে একটা সময়ে এই কাস্ট সেন্সাসের উপর সেই সময় তারা সার্ভের কাজ করেছিল এবং সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বিভিন্ন উপলক্ষে পরিষ্কার এই বিজেপি এই যে কাস্ট সেন্সাস তার পক্ষে কথা বলেছেন এবং সবসময় এই যে আমি তো মূল লক্ষ্যটা আমি বললাম আপনাকে যে কাস্ট সেন্সাস কেন দরকার। কাস্ট সেন্সাস এই কারণে দরকার যে আমাদের যে মূল মন্ত্র যে আমরা সবকা সাথ সবকা বিকাশের আমরা দেখি এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। এই যে কাস্ট সেন্সাসের মাধ্যমে সরকারের কাছে যে তথ্য, যে প্রকৃত কারা অর্থনৈতিকভাবে, ইতিমধ্যে আপনারা জানেন যে যেটা আমি প্রারম্ভিকে বলেছি যে 10% রিজার্ভেশন ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদেরকে সংরক্ষণের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। এখন আরো নতুন করে পালক যুক্ত হয়েছে যে কোন জাতি গোষ্ঠী কতটা দুর্বলতা রয়েছে তাদেরকে প্রকৃতভাবে সরকারি সহযোগিতার মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদেরকে আর্থিকভাবে এবং সরকারি সহযোগিতা যাতে পৌঁছে যায় তার প্রয়াস, এটা একটা বিশাল পদক্ষেপ বলে আমি বিশ্বাস করি। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা নীতিনিষ্ঠ পার্টি এবং তার সুনির্দিষ্ট রাজনৈতিক পরিমণ্ডল, দল কাকে কোথায় দায়িত্ব দেবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করে এবং সেখানেই সিদ্ধান্তের মাধ্যমেই পরবর্তী সময়ে সবার সামনে রাখা হবে। তো দল তাকে দায়িত্ব দেবে সেই দায়িত্ব, কারণ ভারতীয় জনতা পার্টি রাজ্যসভা উনি বলেছিলেন যে এইটা করতে হবে। আরে উনি তো উনি মাত্র এমপি হলেন, ওনার বহুত আগের থেকেই কিন্তু বর্তমান লোকসভার যে বিরোধী দলনেতা, উনি বিরোধী দলনেতা হওয়ার আগ থেকেই কিন্তু জাত গণনার যে ব্যাপারটা কাস্ট অনুযায়ী আছে। হ্যাঁ, কিন্তু উনি আজকে যে ভাষণ দিলেন এটার সাথে বাস্তবের সাথে কোনো মিল নেই। কিন্তু উনি 1 বছর হয়েছে না গিয়েছেন, উনি কইছেন দেখিয়া হয়েছে এরকম না, এটা সহানুভূতির কিছু নাই। বিরোধী সিলেসে দেখিয়া চাপে বোঝা কিন্তু অনেক কথাটা কইতেছে, বুঝলেন কথাটা। সুতরাং এইসব ভাবতাবাজি কথাবার্তা না দিলে মানে ঠিক আছে আর কি কারে কি বোঝা যাচ্ছে, মানুষ কি বুঝে না? কি মানুষ বুঝে না? নতুন করে কি আবার বুঝে দিব? বুঝানোর আগে তো এও চিন্তা করা দরকার ছিল। আমি তো গেছি পরশুদিন, আজকে কেমনে আমি এটার পক্ষে কথা কই? কারণ বিরোধীর এক সময়, কারণ 5টা বছর বিরোধী টেবিল হারিয়া ছিল, মানে বিরোধী দলনেতা নাই, যার ধরনের চিন্তাইলেও কোনো গুরুত্ব নাই। এখন তো আছে, বিরোধী চেয়ার শক্ত আছে, সুতরাং কথা কইলে এটা একটু গুরুত্ব দিতে হয়। তারপরে সরকারও আছে, মানে 3টা তালি নিয়ে সরকারে বইছে। সুতরাং এগুলি ভাবতে হইব যে না, বিরোধীর কথা আমি পাত্তা দিলাম না, পাত্তা দিতে হইব। কোন সময় কোন সময় ভেঙে জায়গা এটা কেউ বুঝতে না, এটাই বলার ছিল আর কি। কারণ ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি,
এই কার্যকর্তাদের মূল্যায়ন করে এবং এই কার্যকর্তাদের মূল্যায়নের মাধ্যমেই আগামী দিন দলের নেতৃত্ব নির্ধারণ করা হবে এবং সঠিক সময়ে নিশ্চয়ই আপনাদের কাছে সেটা প্রস্তুত করা হবে। না, প্রতিবাদ কোনো সময় করেনি। আমি তো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে এবং 2024-এর 18 সেপ্টেম্বর মাননীয় অমিত শাহজি এই সম্পর্কে বিস্তারিত কিন্তু লোকসভায় উনি বলেছেন যে আমরা এই জাতিগত গণনা আমরা করতে চাই। কিন্তু কংগ্রেসের বক্তব্য তো ওদের দাবির ফল এবং কালকে বাজিপটটা ফুটিয়ে তারা স্বাগত জানিয়েছে এবং আজকেও তারা সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছে যে জাত গণনা সেটা কংগ্রেসের দাবির ফল। আমি আপনাদের কাছে বলি, আমি যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি যে 2010 সালে 2010-এ যে সমস্ত রাজনৈতিক দল, এটা আমার কথা নয়, এটা আপনারা আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, 2010 সালে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাস্ট সেন্সাস করা হবে, কিন্তু পরবর্তীতে সেই সময় একটা কমিটিও গঠন করা হয় এবং সমস্ত রাজনৈতিক দল এই যে জাতিগত সেন্সাস তার সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল। কিন্তু সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম 2011 সালে এই যে সেন্সাস কাস্ট সেন্সাস হবে তার বিরোধিতা করেছিল এবং বলা হয়েছিল যে 2011 সালের সেন্সাস কিন্তু জেনারেল সেন্সাস এটা ডিক্লেয়ার করেছে, কাস্ট সেন্সাসের কথা ঘোষণা করেছে। পরবর্তী সময়ে যখন সমস্ত আজকে যে রাজীব বাবু বলছেন 2010 সালে মনমোহন সিং কি প্রতিশ্রুতি দিয়েছিল, 2010 তো বহুত পিছে, আজকে 2025, 2018-তে উনারা কি প্রতিশ্রুতি দিয়েছিল এটা আগে বাবু। রেডিও মেকানিক কি ছিল, কি হয়েছে, এক একটা কলা গাছ হয়ে ফুলছে, এক একটা মন্ত্রী বিধায়ক কলা গাছের মতো ফুলছে। মানে কি বলবো আর, ধরতে ত্রিপুরা সিবিআই আসে না কেন? এই জায়গার ভিতরে বিরোধীরা আছে সেই জায়গার ভিতরে সিবিআই পাঠায়, উনাদের যে জায়গার ভিতরে আছে ওইখানে যায় না কেন সিবিআই? কোলাঘাট হয়ে গেছে একটা ত্রিপুরা রাজ্যে মোটা হয়ে গেছে, কথা বলছে। এই যে বলছে কি বলবো, বিকাশ দেববর্মা, আরো সুধাংশু দাস, আরো এদেরকে সুশান্ত দেব, কি বলে এটা জিরানিয়ারিয়া, এদেরকে ওনার জিরানিয়ারিয়া তো বলবোই, মানে উনি ট্যাক্স বেস্টের টাকা মেরে দিয়েছে, উনি ট্যাক্স বেস্টের টাকা মেরে দিয়েছে। এত বড় নির্লজ্জ, মানে বলতে লজ্জা লাগে, দেখলে তো মানে খুব খারাপ। এক একটা এমএলএ মোটা হয়েছে কলা গাছের মতন, আর বহুত কিছু তথ্য আছে, মানে কি বলবো আর। মানে মন্ডল ছাড়া আজকে অমরপুরের ঘটনা দেখলাম মোবাইলে, রঞ্জিত দাসের এলাকাতে, মানে প্রত্যেকটা এলাকাতে নারী সংগঠন নিয়ে মন্ডল সভাপতি বিধায়ক একটা না একটা জড়িত থাকে। এটা কি ত্রিপুরা রাজ্যের মানুষ কি এটা দেখার জন্য তাদেরকে এনেছিল? মানুষ এগুলো দেখে না, আমরা মুখ্যমন্ত্রী এগুলো দেখে না, পদক্ষেপ নেয় না কেন? উনি কেন নেয় না এগুলি? দলের মানে একটা করতে যায় তখন ব্লক পাড়ে দিয়ে মিলাইছে মেলা, একটা আছে না কথা, ওই সন্দীপ বাবু বলেছিল, এটাই সত্যি। আজকে রাজীব বাবু একটা ঘটনা মানে ইয়ে করছে, ঠিক লজ্জা হওয়ার দরকার বিজেপি দলটা, রাজীব বাবুর দরকার। পরবর্তী সময়ে যখন সমস্ত বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল যখন প্রেসার ক্রিয়েট করা হলো, তখন তারা বলেছিল যে আমরা আলাদা করে এই জনগণনার উপর, মানে এই যে কাস্ট সার্ভে আমরা করাবো, সেন্সাস নয় সার্ভে করাবো।
কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেই সময় একটা এসইসিসি একটা গঠন করা হয়েছিল, কিন্তু কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সেখানে ব্যয় করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তথ্য সংগ্রহ করেছিল সেই সময়। হ্যালো, কথা বলুন। নমস্কার মিহিরবাবু, আমি সমাজের আপনারাও আমাদের মহামানব প্রাইম মিনিস্টার বোর্ড ডাউন করতে বাধ্য হয়েছে, কারণ ন্যাশনাল হেরাল্ডের থেকে যখন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী যখন তারপরে একটা চাপ বাড়াইতেছে, তখন জাত ভিত্তিক জনগণনা আলটিমেটলি কংগ্রেসের প্রপোজালটা বা ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী ভালো করছেন, কাজে একতরফা বিরোধিতা করতে হবে। বিরোধীরা তো আপনাকে হেল্প করবে, কাজে তাদের সাজেশন আপনার মাঝে মাঝে গ্রহণ করলে দেশের উন্নতি হইব। এবং যদিও মানে যে ঘটনাটা ঘটলো আজকে 8 দিনে হয়েছে, একটা খালপিটকে ধরতে পারলো, ইন্টেলিজেন্স মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স কি করছে আপনার জানেন, ভারতের কি আর সাবধানে থাকে। ভুল তথ্য সংগ্রহ করেছিল সেই সময় কংগ্রেস, এবং এই যে সার্ভের কাজ আজ পর্যন্ত সেটা প্রকাশিত করা হয়। তো কংগ্রেস কিভাবে সেখানে বড় গলায় বলতে পারে যে আমাদের দাবি 2010 সালে যেখানে প্রধানমন্ত্রী বলুন বলছে যে জাত গণনা বিষয়টা কংগ্রেসের আন্দোলনের ফসল। এই জাতিগত গণনা নিয়ে আমাদের বিরোধী দলনেতা ভারতবর্ষের উন্নীত লোকসভায় বিভিন্ন জায়গায় দাবি আন্দোলন সবকিছু করেছেন, ওনাকে অপমানও করেছেন বিজেপি পার্টি, বলেছে নিজের জাতির নাই আর জাত গণনার আলোচনা করে। জাত গণনার যে বিজেপি কংগ্রেসের ফসল। নমস্কার। ভুল তথ্য সংগ্রহ করেছে 10 সালে যেখানে প্রধানমন্ত্রী ওনাদের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং তথ্য দিয়ে বলেছিল যে প্রতিশ্রুতিও দিয়েছিল লোকসভায় যে আমরা কাস্ট সেন্সাস করাবো, কিন্তু পরবর্তী সময়ে তারা করেনি 2011 সালে। তো এইটা থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস সেটা তার বিরোধিতা করেছিল, এবং কংগ্রেস এখন উল্লাস করছেন বা সাংবাদিক সম্মেলন করছেন যে তাদের দাবি মানা হয়েছে, কিন্তু 2010 সালের কথা তাদেরকে জিজ্ঞেস করবেন যে 2010 সালের যে প্রতিশ্রুতি 2011-তে কেন সেটা করা হয়নি। জাতিগত জনগণনা এবং সংবিধানে যে 50% যে আমাদের একটা উপরে সংরক্ষণ করা যাবে না, এই দুটো ডিমান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে, এবং আমরা কংগ্রেসের সংগঠন হিসেবে আমরা এই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এআইসিসি আহমেদাবাদ সম্মেলনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে, এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম দুটো প্রস্তাব হচ্ছে যে জাত ভিত্তিক জনগণনা এবং সংবিধানের যে শ্রেণী পদ্ধতি সেটা সরিয়ে সংরক্ষণের পদ্ধতিটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ শ্রেণী পদ্ধতিটা সরিয়ে দেওয়া। এই দুটো প্রস্তাব আমাদের আহমেদাবাদ 9 এপ্রিল যে আমাদের কংগ্রেসের যে এআইসিসি সম্মেলন ছিল সেখানে গৃহীত হয়েছে। এর আগে থেকে আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় রাহুলজি দীর্ঘদিন ধরে সেই ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রার মাধ্যমে ভারতবর্ষের মানুষের কাছে এই যে দাবিগুলো, অর্থাৎ এই যে জাতিভিত্তিক জনগণনা, এই দাবি এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সেই কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, গুজরাট থেকে অরুণাচল, সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে উনি ঘুরিয়ে বেড়েছেন এবং ভারতবর্ষের মানুষকে সচেতন করেছেন। এতে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দাবি নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা গণ আন্দোলনের সূচনা হয়েছে। আমরা দেখি এই আন্দোলনকে সামনে রেখে
2024 যে লোকসভা নির্বাচন, সেখানেও আপনারা দেখেছেন আমাদের দল এবং ইন্ডিয়া যে জোট, এই জোটের পক্ষ থেকে এই দুটো দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার অভিযান করেছিল। আপনারা দেখেছেন, হয়তো আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি এককভাবে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে। সেটা ভারতবর্ষের মানুষ তাদেরকে সেই রায় তাদেরকে দেয়নি। তাই আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের নেতা রাহুলজি ভারতবর্ষের পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যা ইচ্ছে তা করতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা। এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের যে সংবিধানের যে 50% সিলিং পদ্ধতি, এই দুটো দাবি আমরা সরানোর জন্য যতটুকু আমাদের যেতে হয়, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আমরা ঠিক ততটুকুই যাব। আপনারা দেখেন যে অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম, আমাদের ওবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা বাজে আনুমানিক, তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে। একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে, কংগ্রেসের যে অফিস, সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি, দেরিতে হলো যেই দল মনু সংস্কৃতিতে বিশ্বাস করে, যেই দল মনু সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে, সেই দেখুন এখানে যে প্রেসিডেন্ট বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে, এখানে কয়েকদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে আদমশুমারি জাত ভিত্তিক জনগণনা হবে। আদমশুমারিতে যে জনগণনা হয় ওটা জনগণনার সঙ্গে জাত ভিত্তিক হবে। তো কংগ্রেস এখানে বুক ফুলিয়ে বলতে দেখলাম কয়েকদিন আগে, যেদিন ঘোষণা হলো সেদিন দেখলাম কংগ্রেস অফিসের সামনে আগরতলা মিষ্টি মুখ করা হলো, মিষ্টি খাওয়ানো হলো বিভিন্ন পথচারীদেরকে। তো এখানে হাসি উঠে যে বিজেপি নেতৃত্বাধীন সরকার সেন্ট্রালে ওনারা যে অর্ডারটা দিয়েছেন বা মানে আদেশ দিয়েছেন যে আদমশুমারি জাত ভিত্তিক ভাবে হবে, জাত ভিত্তিক গণনা হবে আদমশুমারিতে। তো এখানে নাকি কংগ্রেস অনেকদিন ধরে নাকি বায়না করে আসছিল লোকসভাতে যে রাহুল গান্ধী এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী সবাই নাকি এটা মানে এটা নিয়ে চর্চা করছে। তার পরিপ্রেক্ষিতে নাকি বিজেপি নেতৃত্বাধীন সেন্ট্রাল মিনিস্টার নাকি ওটা অনুমোদন করেছে। তো এমন কিছুই না, সেন্ট্রালে কংগ্রেস সরকার, সেন্ট্রালে বিজেপি, তো বিরোধী দলে প্রধান বিরোধী দল কংগ্রেস। তো কংগ্রেস দল যাই বলছে সবটা উল্টাই কিন্তু করছে সেন্ট্রাল গভর্নমেন্ট তথা মোদী সরকার, মোদী সরকার। তো ওইখানে দেখুন এইটার পিছনে কি রহস্য আছে, ওইটা এখন হয়তো বা 2-1 বছর পরে আমাদের দেশের জনসাধারণ বুঝতে পারবে যে ওইটার পেছনে ওইটা যে আদেশ দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওইটার পেছনে কি আদৌ কি উদ্দেশ্য মানে উদ্দেশ্য রয়েছে, ওইটা এখন না, এখন এটা প্রতিফলিত হবে 1 থেকে 2 বছর পরে। কিন্তু কংগ্রেস বুক টুকিয়ে বলছে ওনাদের আন্দোলনের ফল নাকি এটা বিজেপি সরকার চাপে উন্নতি স্বীকার করে নাকি ওটা করতে বাধ্য হয়েছে। না, এটা না, এটা একদম মানতে পারছি না। কিন্তু জাতভিত্তিক জনগণনা এটা হওয়া দরকার, কারণ ইন্ডিয়াতে এখন যে পরিস্থিতি চলছে ভারতবর্ষে, এটা অত্যন্ত অসম্ভবী। জাতভিত্তিক অনুসারে কত পার্সেন্ট লোক কোন দেশ মানে কোন রাজ্যে কত পার্সেন্ট, সারা দেশে কত রয়েছে, ওইটা হিসাব বার করা দরকার। কিন্তু কংগ্রেসের এখানে মানে হাসি ঠাট্টা আনন্দ বিনোদন একদম কি বলবো অষ্টরম্ভা। ধন্যবাদ। চিন্তা করে সেই দলের মধ্যে দেরিতে হলো বোধোদয় হয়েছে, সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভবুদ্ধি উদয় হয়েছে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি, যেই পরিশ্রম করেছেন, কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে যেই পরিশ্রম করেছেন, সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাত ভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি তুলে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আবার করবেন,
করে যাচ্ছেন। এর জন্য আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম নমস্কার আমাদের যতটুকু আছে অন্তরের রক্তস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি রাহুলজিকে। এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার কথা বলুন। সরকার অতি সত্বর যাতে সরকার যাতে ঘোষণা করে যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তারপরে নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া। কথা বলুন। মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট সেন্সাস যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয় এই দাবি আমরা রাখছি এবং আমরা সেনদৃষ্টি রাখছি কোন অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে আর বঞ্চিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে আর লাঞ্ছিত করতে না পারে, এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, এই যে নিচু অংশের মানুষগুলো আমরা যারা আছি এসটি, এসসি, ওবিসি, তাদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদা একটা নজর রাখছে। কাস্ট সেন্সাস করবেন বলে ঘোষণা দিয়েছেন, আমরা ওনার কাস্ট সেন্সাসকে সাধুবাদ জানাই। কিন্তু প্রথমেই আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের আপামর তফসিল জাতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা রাহুল গান্ধীকে। আপনারা জানেন গত 10 বছর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি অবিরাম লড়াই সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনার দাবি ছিল আপনারা শাসক গোষ্ঠী অবিলম্বে কাস্ট সেন্সাস করেন এবং মানুষের সামনে প্রত্যেকটা জাতের তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি, মাইনরিটি মানুষের যে অধিকার তার জনসংখ্যা অনুযায়ী তার সংরক্ষণ করতে হবে। এই দাবি নিয়ে উনি লাগাতার অবিরাম। হ্যালো, হ্যাঁ বলুন। কথা বলুন। নাম্বারটা দেওয়ার জন্য হবে না, ওর জন্য পুরো করেছি। কোন জায়গাতে নাম্বারটা? এটা লাইভ অনুষ্ঠান, PB24 লাইভ অনুষ্ঠানে কথা বলছেন আপনি। না, ওই যে লেখা আছে না নাম্বারটা 923649 অবিরাম গত 10 বছর ধরে পার্লামেন্টের ভেতরে উনি লড়াই সংগ্রাম করে আসছেন এবং বাইরে করে আসছেন। সেই রাহুল গান্ধীর অনুপ্রেরণায় আমরাও ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে আমরা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি প্রত্যেকটা বিভাগ মিলে কংগ্রেসের প্রত্যেকটি সংগঠন আমরা এই দাবিকে সামনে রেখে লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন পার্লামেন্টে ওনারা রাহুল গান্ধীকে নানানভাবে ক্রিটিসাইজ করেন, পার্লামেন্টে ওনারা ঠাট্টাহাসিতে পরিণত করেন, তখন বড় আমাদের দুঃখ হয়। সেই দিন পার্লামেন্টের ভেতর রাহুল গান্ধী বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যতই আমাকে ঠাট্টা করুন, ইয়ে করুন, আমি কথা দিচ্ছি এই পার্লামেন্টের ভেতরেই কংগ্রেস জাতি জনগণনা বিল পাস করবে, জাতি জনগণনা পাস করবে। কিন্তু যা হোক, জাতি জনগণনার অর্ডার গত পরশুদিন প্রধানমন্ত্রী দিয়েছেন, কিন্তু হঠাৎ করে উনি
1951 সালে প্রথম কাস্ট সেন্সাস হয়। এটা নিয়মই হচ্ছে গত 10 বছর পর পর সেটাকে কাস্ট সেন্সাস করতে হয়। কিন্তু 2021 সালে উনি করোনার বাহানা করে উনার কাস্ট সেন্সাস করেননি, যার ফলে বারবার পার্লামেন্টের ভিতরে বাইরে রাহুল গান্ধী এবং কংগ্রেস দল, বিরোধী দল এটা নিয়ে তুলপাড় আন্দোলন চালিয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে কাস্ট সেন্সাস করে উনি হেডলাইন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি তো হেডলাইন দিয়েছেন যে গত পরশুদিন কাস্ট সেন্সাস হবে, কিন্তু ডেডলাইন তো আপনি দেন নাই। কবে হবে? আমার পূর্ববর্তী ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন বাবু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনি ডেডলাইন আগে দিন, কবে আপনি এইগুলি করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি পয়েন্ট আপনি এখানে নিয়ে আসবেন। আপনি মহিলা বিলের সময় এইগুলি কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কই কোন তো রিজার্ভেশনের কোন ফর্মুলা এখনো বাইর করেননি। 8,250 কোটি টাকা লাগবে 2021-এ, কাজেই করা যাবে না। কিন্তু আজকে দেখা গেছে আপনি সেন্সাস অফিসে মাত্র প্রায় 400 কোটি টাকার মতো দিয়েছেন। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে তো কাস্ট সেন্সাস ভালোভাবে হবে না। আপনাকে বাজেট বরাদ্দ যে করেছেন এই টাকায় হবে না। আপনাকে বিস্তারিতভাবে প্রতিটা পয়েন্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা লোক লাগিয়ে সবকিছু করতে হলে কমসে কম 10,000 কোটি টাকার প্রয়োজন। তো আপনি এইগুলি বরাদ্দ করুন এবং ডেডলাইন দিন কবে করবেন আপনি, এবং সবগুলি পয়েন্ট আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি মাইনরিটির যে দাবি আছে সেই দাবিগুলো আপনাকে পূরণ করতে হবে। এই পয়েন্টগুলি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা ফরম্যাট আপনি ভারতবর্ষের মধ্যে জনগণের সামনে তুলে ধরুন। না হলে এইভাবে আপনার এই জুমলাবাজি দিনের পর দিন আপনি জুমলাবাজি করে আসছেন। আপনার প্রত্যেকটা ঘটনা ভারতবর্ষের যে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলি, যে দাবিগুলি মানুষের আপামর জনসাধারণের সেইগুলি ডাইভার্ট করার জন্য আপনি একটা না একটা ফন্দি আটেন। কাজে আগামী দিন আপনার এই ফন্দি থাকবে না। আমরা কংগ্রেসীরা রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আপনারা শুনলেন সেখানে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, তার পাশাপাশি বিজেপির বক্তব্য আপনারা শুনেছেন। জাতকরণ নিয়ে আপনারা কি মনে করছেন? সত্যি সত্যি তা হবে এবং তা করা দরকার, এবং কি কি পদ্ধতিতে করা দরকার, কি কি পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করা দরকার, বাস্তবায়নে কি কি উদ্যোগ নেওয়া দরকার, তার মতামত অবশ্যই দেবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।